এখন জুলাই সনদের সাথে জাতীয় নির্বাচনের সম্পর্ক আসলে কি, সম্পর্ক কোনো আছে কিনা? যদিও প্রধান উপদেষ্টা বলেছেন যে একটি আরেকটির সাথে সম্পর্ক জড়িত আর কি, মানে একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন নয়। একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন হচ্ছে ম্যান্ডেটরি, নির্বাচন করতেই হবে। জুলাই সনদ থাকলে নির্বাচন হতো, না থাকলেও নির্বাচন হতো। জুলাই সনদ যখন ছিল না, বাংলাদেশে কি নির্বাচনের আইন ছিল না? বাংলাদেশে কেউ নির্বাচিত হয় নাই, বাংলাদেশের লোক কখনো ভোট দেয় নাই। যেসব দেশে এরকম সনদ নাই সেসব দেশে ভোট হয় না। গণতন্ত্রের নিয়ম হচ্ছে 5 বছর হোক 4 বছর হোক, সংবিধানে যেভাবে উল্লেখ করা থাকবে সেইভাবে ভোট হতে হবে। মানুষ একটা নির্দিষ্ট সময় পর পর ভোট দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতায় নিয়ে আসবে। এটার সাথে সনদের কোনো সম্পর্ক নাই। সনদ হচ্ছে সংস্কারের অঙ্গীকার। এক ধরনের দাবি বা অভিপ্রায় অনেকেই ব্যক্ত করেছিলেন যে বাংলাদেশ যেই নিয়মে চলছে সেই নিয়মে অনেক কিছু সংস্কার করার সুযোগ আছে। কেননা গণতন্ত্র না থাকার কারণে বহু জায়গায় স্থবির হয়ে গিয়েছে, মানুষের মতামত প্রতিফলিত হয় নাই। সেগুলি প্রতিফলিত করার জন্য এক ধরনের সংস্কার প্রস্তাব। সংস্কার কি জিনিস? সংস্কার হচ্ছে কোন একটি এক্সিস্টিং স্ট্রাকচার বা একটি অবকাঠামোকে নতুনভাবে নির্মাণ করা নয়। এটি হচ্ছে যা আছে সেটাকে এক ধরনের মেরামত করা। অর্থাৎ যেসব জায়গায় ত্রুটি তৈরি হয়েছে সেই জায়গাগুলিকে আপনি সংস্কার করবেন। তাজমহলের সংস্কার হচ্ছে, তাজমহলকে ভেঙে সংস্কার করা হচ্ছে নতুন তাজমহল। তো নতুন বন্দোবস্ত, নতুন সংবিধান, নতুন রিপাবলিক, এইটা তো সংস্কার না। এটা হচ্ছে ভেঙে চুরে নতুন কিছু নির্মাণ করা। তো প্রথমে কি হলো, বলল নতুন রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, তারপরে বলল কি নতুন বন্দোবস্ত, তারপরে কি বলল এখন বলছে জুলাই সনদ, তারপরে বলছে এইটা ছাড়া নির্বাচন হবে না। নির্বাচন হওয়া না হওয়ার সঙ্গে সনদের কোনো সম্পর্কই নাই, কারণ সনদ তো কোথাও লেখা নাই। কোন সংবিধানে সনদ আছে, বাংলাদেশের কোন আইনে আছে যে একটি সনদ স্বাক্ষর না করিলে বাংলাদেশে নির্বাচন অনির্দিষ্টকাল বন্ধ থাকিবে? অতএব নির্বাচন বনাম সনদ, এই ব্যাপারটাই ভুল। নির্বাচন নির্বাচনের জায়গায়, সনদ সনদের জায়গায়। এবার আসেন সনদে কি আছে। সনদের 84টির মতো প্রস্তাবনা আছে। 84 মানে এই 84টি প্রস্তাবনায় কেউ কি একমত? বাংলাদেশের কোন নাগরিকই 84টিতে একমত নয়। কারো 81তে আপত্তি, কারো 82তে আপত্তি, কারো 80তে আপত্তি থাকবেই। এটা বাংলাদেশ বলে কথা নয়। 84টি প্রস্তাবে কখনো কেউ একসঙ্গে হ্যাঁ বলতে পারে না, এটা অসম্ভব। প্রবাবিলিটির অঙ্ক করেন, স্ট্যাটিস্টিশিয়ানের কাছে যান, বিশ্ববিদ্যালয়ে একটা পরিসংখ্যান বিভাগ আছে সেইখানে যান, দেখবেন যে এটা একটা অবাস্তব যে 84টি প্রস্তাবে সকলে একমত হয়েছেন। এইটা স্ট্যাটিস্টিক্যালি নাল। এটা সাধারণ দর্শক বুঝবেন কিনা জানি না, মানে পরিসংখ্যানের অঙ্ক বলে এটা অসম্ভব। একটার বেশি বিষয় থাকলেই দ্বিমত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এমনকি একটা বিষয় থাকলেও 50 ভাগ লোকের দ্বিমত করার সম্ভাবনা থাকে। তাহলে এই যে 84টি প্রস্তাব, এটা জনগণের কাছে তারা দিয়ে দিচ্ছেন একটা শব্দে, হ্যাঁ অথবা না। হ্যাঁ অথবা না দিয়ে 84টি প্রস্তাবে আমি কেন একমত হব? বাংলাদেশের এক্সিস্টিং সংবিধানে গণভোটের বিধান নাই, কিন্তু তারা গণভোট করে গলা ফাটিয়ে ফেলছেন। কারণ কি? কারণ হচ্ছে তারা জানেন যে জনগণের সঙ্গে আলোচনা করলে এই 84টি প্রস্তাবের হয়তো 42টাই টিকবে না। আগের যে 3টা গণভোট হলো এটা কিসের ভিত্তিতে হলো? আগে যে 3টি গণভোট হয়েছিল, প্রথম গণভোটটা হয়েছিল 77 সালে গণভোট হয়েছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পক্ষে, মানে তিনি যে শাসন করছিলেন তার পক্ষে অথবা বিপক্ষে একটি রায় নিয়েছিলেন। সবগুলো কিন্তু হ্যাঁ না ভোট ছিল, এবং এটা হ্যাঁ না ভোটে ছিল। এবং সেই বাক্সে জিয়াউর রহমান সাহেবের ছবি ছিল। কারণ মানুষ তো মার্কা বোঝে না, হ্যাঁ যে ওনার পক্ষে এটা বুঝতো না। এবং আমার সেই সময়কার পোস্টার আমার বাসায় এখনো আছে। আমার একটা অদ্ভুত অভ্যাস আছে, আমি সবকিছু জমিয়ে রাখি। ওই হ্যাঁ না ভোটের পোস্টার এখন আমার বাসায় আছে। তো এই যে পোস্টারটার মধ্যে এটা ছিল, একটা ব্যালট বাক্সে একদিকে তার ছবি, আরেকদিকে না। হ্যাঁ, এইভাবে ভোটটা হয়েছিল এবং অনেক ভোটার ভোট দিয়েছিল বলে দাবি করা হয়েছিল, প্রায় 99% কাছাকাছি, যেটা অনেকে বলেছিলেন অবাস্তব। কিন্তু মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল, আমরা সেটা দেখেছি একটা প্রশ্নে। তারপরে দেখেন আরেকটা হ্যাঁ না ভোট হয়েছিল এই যে সংসদীয় পদ্ধতিতে আমরা যাব, কারণ প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছিল এরশাদ সাহেব পর্যন্ত। সেইখান থেকে যে আমরা সংসদীয় পদ্ধতিতে গেলাম, এখানে যে জনগণের সম্মতি আছে এই ব্যাপারটি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব গণভোটের মাধ্যমে নিয়েছিলেন যাতে বিষয়টা শক্তিশালী হয়। তো এইটা একটা গণভোট, তার মানে একটা সিঙ্গেল কোশ্চেনে গণভোট হইতে হবে। গণভোট কখনোই এরকম 82-83টা প্রশ্নে গণভোট হতে পারে না। একটা সনদে 82-83টা জায়গা আছে, সবকিছুতে আমাকে ব্ল্যাঙ্কেট হ্যাঁ বলতে হবে। এটা জনগণের সঙ্গে এক ধরনের ম্যানিপুলেশন, এটা হওয়া যায় না। আমরা কি এবার আসেন, এই যে সনদ হচ্ছে এখানে কিন্তু শুরুতেই কমিউনিস্ট পার্টি যারা করেন তারা বলেছেন যে তারা এটাতে একমত না।
কারণ এই সনদে একটা জায়গা আছে যেখানে বলা হয়েছে যে এই সনদ নিয়ে কেউ আদালতে যেতে পারবে না। বাংলাদেশ না, শুধু পৃথিবীর কোনো সভ্য দেশে এই নিয়ম থাকতে পারে না যে আপনি কোনো নিয়ম নিয়ে আদালতে যেতে পারবেন না। সংবিধান নিয়ে আদালতে যাওয়া যায়, সনদটা নিয়ে যাওয়া যাবে না। এই সনদ কি সংবিধানের চাইতে বড়? এইটা তারা কি করে বলেন? আলী রিয়াজ সাহেব যে এত বিদেশে দেশে পড়াশোনা করেছেন, উনি বলুন তো কোথায় আছে যে একটা কিছু নিয়ে আদালতে যাওয়া যাবে না? আদালতে যাওয়ার অধিকার ক্ষুণ্ণ করা মানে হচ্ছে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা। জুলাইয়ের স্পিরিট এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। স্পিরিটকে চেতনা বললে ওরা রেগে যায়। চেতনা নাকি আওয়ামী লীগের, স্পিরিট হচ্ছে ওনাদের। মানে বাংলা তো একই, মানে স্পিরিট, হ্যাঁ, স্পিরিটটা ওনাদের আর চেতনাটা আওয়ামী লীগের। চেতনা বললে ওনারা বলে বিক্রি করে চেতনা, আর স্পিরিটটা নিয়ে ওনারা যেটা বলে সেটা হচ্ছে স্পিরিটটা ওনারা ধারণ করে। তো এই যে ধারণকৃত যে স্পিরিট, এই স্পিরিটের মধ্যে কোথায় আছে আচ্ছা যে জুলাই সনদ? যখন স্পিরিট তৈরি হয়েছিল একটা জুলাই সনদ হবে এটা নিয়ে কোনো আলোচনা হয়েছিল? 84টা পয়েন্টে আমরা 1 বছরের বেশি ধরে সময় নষ্ট করে যেদিন সনদ স্বাক্ষর হবে তার আগের দিন আমরা বলবো স্বাক্ষর করব না। এটা কিসের জুলাই স্পিরিট? যে সনদ তৈরি করার জন্য আপনারা চাপ দিয়েছেন, যে সনদ আপনারা গণভোটে দিতে চান, সেই সনদে নিজেরা ভোট দিতে পারছেন না, ওনারা নিজেরা স্বাক্ষর করতে পারছেন না, এটাকে গণভোটে দিতে চায়। তারা তো বলছে বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট না হওয়া মানে এই জুলাই সনদ অসম্পূর্ণ। তাহলে অসম্পূর্ণ ওনারা নিজেরাই বলছেন। আপনি লজিক্যালি চিন্তা করেন, আচ্ছা এটা যদি অসম্পূর্ণ না হয়ে থাকে তাহলে ওনারা সই করবেন না বলছেন কেন? এখানে নিশ্চয়ই ডিফেক্ট আছে। একটা ডিফেক্টিভ জিনিস নিজেরা তৈরি করেছেন, নিজেরাই বলছেন এটা ডিফেক্টিভ, আবার বলছেন এইটাকে গণভোটে দিতে হবে। আগে ডিফেক্ট দূর করেন। ওনারা এইটাই চাচ্ছেন। ওনারা চাচ্ছেন এইসব কেওজের ভিতর দিয়ে নির্বাচনটা একটু পিছিয়ে যাক। কারণ ওনারা জানেন নির্বাচনে ওনারা যদি অন্য বড় দলের ঘাড়ে সবার না হন তাহলে জুলাই স্পিরিটের কথা মনে রেখে জনগণ কিন্তু এই স্পিরিট যারা বেচাকেনা করে তাদেরকে প্রত্যাখ্যান করে দিবে। এবং এটা তারা উপলব্ধি করেছেন। এই যে ডাকসু রাকসু আপনি বলছেন না, এগুলো সবচেয়ে খারাপ করেছে কারা? সবচেয়ে কম ভোট পেয়েছে কারা? ছাত্র দলই তো। মানে কোন ছাত্র দল? এটা আপনাদেরকে বিবেচনায় নিতে হবে। আচ্ছা এইবার আসেন এর পরের লজিকে যাই। সেটা হচ্ছে এই সনদকে আইনি ভিত্তি দেওয়ার কথা বলে হচ্ছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করার দায়িত্ব কার? সংসদ সদস্য যারা আছেন তারা সংসদে গিয়ে আইন প্রণয়ন করবেন। সংসদ নাই, জনগণের অভিপ্রায় এরা যারা সনদ তৈরি করেছেন তারাই আবার এটার জন্য আইনও তৈরি করবেন। আপনি ব্যাপারটা চিন্তা করে দেখেন। আপনি একটা মতামত দিয়ে ওইটাকে রক্ষা করার জন্য আইনও আপনিই বানাচ্ছেন, আবার সেই আইন মেনে নিতে আবার সবাইকে বাধ্যও করছেন। এইটা কি জনগণের অধিকারকে সম্পূর্ণ করা হয়? যে সনদ নিজেরা আলোচনা করে নিজেরা এখনো বুঝতে পারছেন না, জনগণ এটা বুঝতে পেরেছে এবং এটা স্বাক্ষর করা হচ্ছে একটা ছুটির দিনে, শুক্রবারে। সাধারণত ছুটির দিনে ছুটির দিনে করলে সাধারণত সরকারি কর্মকাণ্ড ছুটির দিনে হয় না। সরকারি ছুটির দিন তো এই আপনি আমাকে একটা জিনিস বলেন, সরকারি ছুটির দিনে সরকারি কর্মকর্তাদের কোথায় থাকার কথা? বাসায় থাকবে। তারা এই সনদ স্বাক্ষর করার সময় সরকারি কর্মকর্তারা কোথায় থাকবে? তারা কি সেদিন সরকারি দায়িত্ব পালন করবে? এটা একটা ওয়ার্কিং ডেতে সাইন করা উচিত। একটা ছুটির দিনে এটা সাইন হচ্ছে। বিরতি নিবেন। আমি এই প্রশ্নে আরো ফিরতে চাই আপনার কাছে। এই সনদের মধ্যে এই যে 84টা 85টা সনদ করা হয়েছে, বলা হচ্ছে আইনি ভিত্তি দিতে হবে। তো তাহলে এই আইন প্রণয়ন করবে সংসদ সদস্যরা, কিন্তু সংসদ হয় নাই। সংসদ হওয়ার আগেই জুলাই সনদের ভোট আর সংসদ সদস্যের ভোট একই সাথে দিতে হবে। এই যে আমাদের সাথে আমাদের একসময় ছাত্র নেতা, এখন বিএনপির নেতা আছেন, উনি একটু অনেস্টলি বলবেন যে যখন এই নির্বাচনটা হবে উনি কি সনদের পক্ষে প্রচারণা হবে ওনার এলাকায়, নাকি ওনাকে ভোট দেওয়ার জন্য প্রচারণা হবে? আচ্ছা